কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্রিটেনে চলছে আগাম নির্বাচনের ভোট গ্রহণ। থেরেসা মে ও করবিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। লেবার পার্টিকে এগিয়ে রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যস্থতার চেষ্টা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সংকট অব্যাহত। কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি আরব আমিরাতের। এবং কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যেই একসঙ্গে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও জাপানের উদ্বেগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি সাজিদ রাজু। কঠোর নিরাপত্তার মধ্যে ব্রিটেনে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর 12টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে স্থানীয় সময় রাত 10টা পর্যন্ত। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টির থেরেসা মে এবং লেবার পার্টির নেতা জেরেমি করবিনের মধ্যে। আজকের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। সকাল হতে লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন ভোট কেন্দ্রে জড়ো হতে থাকেন ভোটাররা। ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এই 4টি রাজ্যের 4,58,00,000 ভোটার আজ তাদের প্রতিনিধি বেছে নেবেন। নির্বাচনের 67% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন বলে সর্বশেষ জরিপে উঠে এসেছে। ম্যানচেস্টার ও লন্ডনে সন্ত্রাসী হামলার কারণে এবারে নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করছে নিরাপত্তা ইস্যুটি। আর নির্বাচনকে ঘিরেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গত কয়েকদিনের যে সন্ত্রাসী হামলা, এই সন্ত্রাসী হামলার কারণে আমরা আসলেই অনেকটাই চিন্তিত যে এই দেশের ভবিষ্যৎ কি হবে, যে এই দেশের গভর্নমেন্ট যেভাবে পুলিশ প্রশাসন কমাচ্ছে এবং ট্যাক্স তারপরে বিভিন্ন কর্মসংস্থানের উপরে নির্ভর করে আমি আসলে ভোট দিয়েছি। হাউজিং সমস্যা, এনএসএ সবকিছু মিলিয়ে এই গভর্নমেন্ট ব্যর্থ এবং অনেক লোক কিন্তু হোমলেস এবং রোডে তারা ঘুমায়। আসলে সবকিছু মাথায় রেখে এই সরকার ব্যর্থ আসলে। It's the area. It's a historical Labour constituency. And overall? I still think the Conservatives will win overall. I think it's a big challenge for everybody and every government in today's age, but I think one that is accepting of lots of different cultures. এবারে নির্বাচনে প্রধান 4জন প্রার্থী হলেন কট্টরপন্থী কনজারভেটিভ পার্টির থেরেসা মে, লেবার পার্টির জেরেমি করবিন, স্কটিশ জাতীয়তাবাদী পার্টির নিকোলা স্টারজন এবং ব্রেক্সিট বিরোধী মধ্যপন্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির টিম ফেরন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে প্রধানমন্ত্রী থেরেসা মে এবং জেরেমি করবিনের মধ্যে। জনপ্রিয়তা যাচাইয়ের জরিপগুলো অনুসারে শুরুতেই থেরেসা মে এগিয়ে থাকলেও দিন দিন সেই ব্যবধান কমতে থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো প্রার্থীকে পার্লামেন্টের 650টি আসনের মধ্যে কমপক্ষে 326 আসনে জয়ী হতে হবে, অন্যথায় জোট সরকার গঠন করতে হবে। 3 মাসের ব্যবধানে ব্রিটেনে 3 দফা সন্ত্রাসী হামলায় নিরাপত্তা ইস্যুতে বিপাকে আছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন 20,000 পুলিশ কর্মকর্তাকে ছাঁটাই করায় তিনি সমালোচনার মুখে পড়েন। অন্যদিকে সন্ত্রাস বিরোধী আইনের বিরুদ্ধে ভোট দেওয়া সহ ধনীদের উপর 5% কর বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ায় সমালোচিত হন করবিন। এবারে নির্বাচনে নির্ধারিত হবে ব্রিটেনের সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, সীমান্ত, বাণিজ্য ও শুল্ক ব্যবস্থাপনা কেমন হবে। ব্রিটেনের সাধারণ নির্বাচন 2020 সালে হওয়ার কথা থাকলেও ব্রেক্সিট প্রক্রিয়ায় নিজের অবস্থান শক্তিশালী ও শাসন ক্ষমতা আরও দৃঢ় করতে 2 মাস আগে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী থেরেসা মে। 1974 সালের পরেই এটি ব্রিটেনের প্রথম আগাম নির্বাচন। প্রথম দিকের জরিপগুলোতে এবারে সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টি জয়লাভের সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তের সমীকরণ বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। থেরেসা মে এবং জেরেমি করবিনের নেতৃত্বাধীন দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এমনকি ঝুলন্ত পার্লামেন্ট হওয়ারও সম্ভাবনা বলছেন অনেকে। যদি তা হয়ে থাকে তবে থেরেসা মে যে উদ্দেশ্যে এবারে নির্বাচন দিয়েছিলেন তা হয়তো উনি সফল হবেন না। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে ব্রিটেনে নির্বাচন হলেও এবার অভিবাসন ইস্যুটি বেশ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। ব্রিটেনে ঘন ঘন অভিবাসন নীতিমালা পরিবর্তন হওয়ায় অভিবাসীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকেন।
তাই এবারের নির্বাচনে কট্টরপন্থী কনজারভেটিভ বা উদারপন্থী লেবার যে দলই ক্ষমতায় আসুক না কেন, অভিবাসীদের নিয়ে দীর্ঘমেয়াদী সুষ্ঠু পরিকল্পনা থাকা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন থেকে শোয়েব কবিরের আরেকটি রিপোর্ট। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের লোকদের কাছে ব্রিটেন স্বপ্নের দেশ। বৈধ অবৈধ নানা উপায়ে ব্রিটেনে অভিবাসীদের সংখ্যা দিন দিন বাড়ছে। কনজারভেটিভের কঠোর অভিবাসন নীতি কিংবা লেবারের অভিবাসন বান্ধব নীতি কোনোটাই দীর্ঘমেয়াদী নয়, পরিবর্তিত হয় বারবার, আর এতে প্রতিনিয়ত অনিশ্চয়তায় থাকতে হয় অভিবাসীদের। দীর্ঘমেয়াদী কোনো অভিবাসী পরিকল্পনা তারা করে না। ক্রমাগত ইমিগ্রেশন নীতি এবং নানা নিয়ম নীতি পরিবর্তনের কারণে আমরা অভিবাসীরা সবসময় একটি সমস্যার মধ্যে থাকি। তবে নির্বাচনে অভিবাসীদের বিষয়ে যে দল ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে তাদের দিকেই অভিবাসীরা ভোট বেশি দিবে বলে ধারণা করা হচ্ছে। লেবারের যে ইমিগ্রেশন পলিসি বা বিজনেস পলিসি, এগুলা আমাদের এশিয়ানদের ফেভারে কিছুটা হলেও ছিল, কিন্তু কনজারভেটিভ সরকারের কঠোর ইমিগ্রেশন নীতিতে এশিয়ান সহ এথনিক মাইনরিটি বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছে অতীতে। যে দলই ক্ষমতা আসুক না কেন, গুরুত্বের সাথে দীর্ঘমেয়াদী অভিবাসন নীতি প্রণয়নের মাধ্যমে ব্রিটেনের উন্নয়নে অভিবাসীদের আরো সম্পৃক্ত করা প্রয়োজন বলে মনে করছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। ইমিগ্রেশন নীতি একটা টেকসই মজবুত নীতি প্রয়োজন, যাতে অভিবাসীরা আকৃষ্ট হয় এবং তারা তাদের কঠোর পরিশ্রম দিয়ে ব্রিটেনের অর্থনীতিতে অবদান রাখে এবং ব্রিটেনের অর্থনৈতিকভাবে আরো স্ট্রং হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই নির্বাচনে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি সহ কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা ভোট দিতে পারবেন। প্রতিটি নির্বাচনে অভিবাসীরা অন্যতম মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সরকার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় অভিবাসীদের ভাগ্য। তারা সংশয়ে থাকেন নতুন কি ধরনের নীতিমালা আসতে যাচ্ছে এই সরকার পরিবর্তনের পরপরই। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ব্রিটিশদের ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বিশ্লেষণে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার দলীয় জেরেমি করবিন এগিয়ে রয়েছেন। আজ গুগলের সবচেয়ে বেশি যে শব্দটি দিয়ে মানুষ সার্চ দিয়েছে তা হলো করবিন এবং লেবার পার্টি। গুগল ট্রেন্ডে আমার কাকে ভোট দেওয়া উচিত লিখে খোঁজ করেছেন যারা, তাদের বেশিরভাগই উত্তর পেয়েছেন করবিন। সব মিলিয়ে 50% মানুষ লেবার পার্টি দিয়ে সার্চ দিয়েছেন, আর কনজারভেটিভ পার্টি দিয়ে সার্চ দিয়েছেন 21% মানুষ। তবে সবশেষ জনমত জরিপ বলছে ভিন্ন কথা। বরাবরের মতোই এগিয়ে আছেন কনজারভেটিভ পার্টির থেরেসা মে। 43.7 পয়েন্টে লেবার পার্টির জেরেমি করবিনের চেয়ে এগিয়ে তিনি। করবিনের পক্ষে আছে 36.1% সমর্থন। এই মুহূর্তে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটে আছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শোয়েব। দর্শক, ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচন শুরু হয়েছে ব্রিটেন স্থানীয় সময় সকাল 7টা থেকে এবং সেটি চলবে রাত 10টা পর্যন্ত। মূলত ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে ব্রিটেনের এবারে নির্বাচন ডাক দিয়েছিলেন কনজারভেটিভ সরকারের প্রধান থেরেসা মে। আর পাশাপাশি লেবার দলের যে দলীয় যে বিভিন্ন অন্তকন্দল এবং বিভক্তি রয়েছে, এই বিভক্তিকে পুঁজি করে কনজারভেটিভ মনে করেছিল আরো বেশি শক্তিশালী হয়ে এবং সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু এবার ব্রেক্সিট প্রক্রিয়াকে সম্পন্ন করার যে ইচ্ছার কারণে কিন্তু এই নির্বাচনটি দিয়েছেন বলে অনেকে মনে করছেন। তবে বেশ কয়েকটি জরিপ, বিভিন্ন সময় যে জরিপগুলি দেখা যাচ্ছে, সেসব জরিপে কিন্তু কনজারভেটিভ সরকার কিন্তু প্রথমে এগিয়ে থাকলেও কিন্তু নির্বাচনী যে ইশতেহারটা যখন দুই দলই যখন আপনার জনগণের সম্মুখে তুলে ধরলো, এরপরে কিন্তু লেবারের যে নির্বাচনী ইশতেহার এটাই কিন্তু জনগণ জনবান্ধব বলে মনে করছেন এবং কনজারভেটিভের যে নির্বাচনী ইশতেহার সেটি মধ্যবিত্ত এবং ব্রিটেন নিম্নবিত্ত যারা আছে তাদের জন্য সুখকর নয় বলে আসলে সাধারণ মানুষ কিন্তু লেবারটিকেই গ্রহণ করেছে। আর পাশাপাশি এবারে নির্বাচনের প্রায় 48.6 মিলিয়ন ভোটার ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন।
করছেন, ধারণা করা হচ্ছেন এবারে হয়তো সর্বোচ্চ সংখ্যক ভোট পড়বেন, স্মরণকালে সর্বোচ্চ সংখ্যক ভোট পড়ার সম্ভাবনা রয়েছে। কেননা লন্ডন, ম্যানচেস্টার পরপর 10 সপ্তাহের ব্যবধানে যে 3টি ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটেছে, এই হামলা হওয়ার পরে যে ব্রিটেনবাসীর তাদের মন মানসিকতা এবং নিরাপত্তা নিয়ে এবং আগামী প্রজন্মের যে ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছে এবং তারা মনে করছেন যে সরকারের নিরাপত্তা ইস্যুতে এবং পাশাপাশি অর্থনৈতিক ইস্যু সহ যেসব ইস্যুগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করতে পারবে সেই সরকারকে ভোট দিবে। এবং গত যে আপনার ব্রেক্সিট ইস্যু নিয়ে যে নির্বাচন হয়েছিল সেই সময় 46 মিলিয়ন যে ভোটার ছিল তাদের মধ্যে কিন্তু তরুণ ভোটারদের অংশগ্রহণ তেমন ছিল না। তবে সেই সময়ে প্রবীণ যে ভোটার ছিল 65 বয়সের ঊর্ধ্ব যেসব ভোটার ছিল তাদের ভোট কেন্দ্রে যাওয়ার হার ছিল 80% বেশি। তবে এবার ধারণা করছে যে তরুণ ভোটার যারা এবারে প্রথমবারের মতন ভোট দিবে 18 থেকে 24 বছর বয়সী যেসব ভোটার রয়েছেন তাদের সংখ্যা প্রায় 3 মিলিয়ন। এই 3 মিলিয়ন যারা ভোটার রয়েছেন তারাই কিন্তু পাল্টে দিতে পারে পুরো ভোটের মাঠের হিসেব নিকাশ। আপনাকে শেষবারের মতো বলে আপনাকে বলছি যে আপনাদের যে ব্রিটেনে এখন পর্যন্ত 14 জন বাংলাদেশি প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশনারা আলী এবং বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক এবং রূপা হক। এবং আমরা সম্ভবত ধারণা করছি যে আগামীকাল বাংলাদেশ সময় দিনে 12টার মধ্যে জানতে পারবো যে কে হচ্ছেন ব্রিটেনের আগামী দিনের রাষ্ট্রপ্রধান। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন ফিরে আসছি স্টুডিওতে। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট থেকে আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির যোগ দিচ্ছিলেন আমাদের সঙ্গে, সেখানকার মধ্যবর্তী নির্বাচনের খবর জানাচ্ছিলেন তিনি। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, ট্রাম্পের বিরুদ্ধে আবারও অভিশংসন পরিকল্পনা তুলে ধরলেন 2 ডেমোক্র্যাট প্রতিনিধি। আজ সিনেট কমিটির মুখোমুখি হচ্ছেন সাবেক FBI প্রধান কোমি। যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যস্থতার চেষ্টা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সংকট অব্যাহত রয়েছে। সর্বশেষ কাতারের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কাতারের প্রতি সহানুভূতি দেখালে নিজ নাগরিকদের 15 বছর কারাদণ্ড দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। চলমান কূটনৈতিক সংকটের সুরাহায় আরব আমিরাত সৌদি আরবের পর কাতার সফর শেষ করেছেন কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল সাবা। এদিকে কাতারকে নিয়ে উদ্ভূত সংকটের জন্য রুশ হ্যাকাররা দায়ী বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। কাতারের সঙ্গে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাকে কেন্দ্র করে চলমান সংকট সমাধানে বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের এই কূটনৈতিক সংকট সমাধানে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানান তিনি। এ লক্ষ্যে প্রয়োজনে সব পক্ষকে নিয়ে বৈঠক আয়োজনে হোয়াইট হাউস প্রস্তুত বলেও কাতারের আমিরকে জানান মার্কিন প্রেসিডেন্ট। এর আগে সৌদি বাদশাহ সালমানের সঙ্গেও টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় সন্ত্রাসবাদ দমন ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্যে ঐক্য ধরে রাখতে সৌদি বাদশার প্রতি আহ্বান জানান তিনি। এর মধ্যেই কাতারের চলমান কূটনৈতিক সংকট সমাধানে মধ্যস্থতার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের পর কাতার সফর করেছেন কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল সাবা। বুধবার রাজধানী দোহায় কাতারের আমির আল থানির সঙ্গে দেখা করেন কুয়েতের আমির। এ সময় সংকট সমাধানে কুয়েতের কূটনৈতিক উদ্যোগের বিষয়ে কাতারের আমিরকে অবহিত করেন আল সাবা। এর আগে সংকট সমাধানে মধ্যস্থতার অংশ হিসেবে বুধবার আরব আমিরাত এবং মঙ্গলবার সৌদি আরব সফর করে দেশ দুটির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন কুয়েতের আমির। তবে এসব বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংকট সমাধানে যুক্তরাষ্ট্র এবং কুয়েতের মধ্যস্থতার চেষ্টা সত্ত্বেও কাতারের ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপের হুমকি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কাতারকে সন্ত্রাসবাদে মদদ দেয়া থেকে সরে আসার আহ্বান জানিয়ে দেশটির প্রতি সহানুভূতি প্রদর্শনকারীদের সর্বোচ্চ 15 বছরের জেল দেওয়ারও হুমকি দেওয়া হয়। আমরা আশা করব কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের যে সিদ্ধান্ত আমরা নিয়েছি তাতে কাতারের নীতি নির্ধারকরা অনুধাবন করবেন যে এই অঞ্চলের ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা এবং কাতারিদের স্বার্থে তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বৈরিতার পরিবর্তে এক হয়ে কাজ করার মনোভাব নিয়ে চলতে হবে। তাদেরকে এটা বুঝতে হবে ইরানকে কোনোভাবেই চলমান সংকটের ফায়দা নিতে দেওয়া যাবে না।
কাতারের চলমান কূটনৈতিক সংকটের জন্য রুশ হ্যাকাররা জড়িত বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এক তদন্ত প্রতিবেদনে সংস্থাটি দাবি করে কাতার সরকারের একটি গোপন নথি হ্যাকাররা অনলাইনে ফাঁস করে দেওয়ার পরই এই কূটনৈতিক সংকটের সূচনা হয়। হ্যাকিং এর ঘটনার সঙ্গে রুশ সরকার জড়িত নয় উল্লেখ করে এফবিআই জানায়, ফ্রিল্যান্স হ্যাকাররা অর্থের বিনিময়ে কাজটি করে থাকতে পারে। এই অভিযোগ অস্বীকার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তদন্ত প্রতিবেদনটি তৈরি বলে দাবি করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আমি মনে করি মার্কিন সহ অন্যান্য পশ্চিমা গণমাধ্যম সম্পূর্ণ মিথ্যা ও অসত্য তথ্যের উপর এক গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের রিপোর্ট ছেপেছে। তাদের একটাই উদ্দেশ্য, আর তা হলো যে কোনো উপায়ে রাশিয়ার মানহানি করা। তারা সবসময় এ ধরনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করে। এদিকে চলমান সংকটের জেরে কাতারের নাগরিকদের আরব আমিরাতের কোনো বিমানবন্দর ব্যবহার করতে দিচ্ছে না সে দেশের কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বিমান চলাচলের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ কিংবা ফ্লাইট পরিবর্তনের সুযোগ না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এসব কাতারি যাত্রী। অনয় কর্মকার, সময় সংবাদ। কাতারের প্রতি সমর্থন জানিয়ে সেখানকার সামরিক ঘাঁটিতে নতুন করে সেনা মোতায়েনের প্রস্তাবিত আইনের অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। বুধবার পার্লামেন্টের 240 সদস্যের সমর্থন পেয়ে আইনটি পাশ হয়। কাতারের সঙ্গে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই দোহার প্রতি সমর্থন জানাতে এই বিলটি পাশ করল আঙ্কারা। এর আগে 2014 সালে প্রথমবারের মতো কাতারে একটি সামরিক ঘাঁটি স্থাপনের জন্য চুক্তি সই করে আঙ্কারা ও দোহা। চুক্তি অনুযায়ী ওই সামরিক ঘাঁটিতে বর্তমানে 150 তুর্কি সেনা মোতায়েন রয়েছে। 2015 সালে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে কাতারে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আহমেদ দেমিরক জানান, দেশটিতে প্রায় 3000 তুর্কি সেনা মোতায়েনের কথা রয়েছে। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে গেল সোমবার কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, বাহরাইন, আরব আমিরাত, ইয়েমেন, লিবিয়া সহ বেশ কয়েকটি দেশ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে দেশে খাবার এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিষিদ্ধ করতে তুরস্ক ও ইরানের সঙ্গে আলোচনা করছে কাতার। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশে খাদ্য ও পানি সংকট এড়াতে বুধবার এই দুই দেশের সঙ্গে আলোচনায় বসে দোহা। কাতারের সরকারের এক মুখপাত্র রয়টার্সকে জানান, কাতার এয়ারওয়েজের বিভিন্ন ফ্লাইটে আমদানি করা পণ্য আকাশপথে দেশে আসবে। নিষেধাজ্ঞার আশঙ্কা থেকে গেল 4 সপ্তাহ ধরেই খাদ্য মজুত করে আসছিল কাতার সরকার। এদিকে তুরস্ক সরকার জানিয়েছে কাতারে খাদ্য ও পানি রপ্তানি করতে প্রস্তুত রয়েছেন তারা। সন্ত্রাসী কার্যক্রমে মদদ দেয়াকে কেন্দ্র করে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দেশটির ওপর বেশ কিছু অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ। এবার গুচ্ছ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রগুলো ভূমি থেকে সরাসরি জাহাজে আঘাত হানতে সক্ষম। উৎক্ষেপণের পর 200 কিলোমিটার দূরে গিয়ে ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত হয়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, উত্তর কোরিয়া ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা নিশ্চিত নয় তারা। এদিকে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাপানের জাতীয় নিরাপত্তায় কোনো প্রভাব ফেলেনি বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবরোধ আরোপের 1 সপ্তাহের মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসান থেকে ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালানো হয়। গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ, অবরোধ, হুমকি ধামকিকে উপেক্ষা করে পিয়ংইয়ংয়ের চালানো ক্ষেপণাস্ত্র কার্যক্রম ক্রমেই উত্তপ্ত করে তুলছে কোরীয় উপদ্বীপকে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পৌঁছে ক্ষেপণাস্ত্র ও পরমাণুবাহী মার্কিন ডুবোজাহাজ ইউএসএস চেন। ধারণা করা হচ্ছে ইউএসএস চেনের আসার প্রতিক্রিয়ায় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া স্বল্প পাল্লার কতগুলো মিসাইলের পরীক্ষা চালিয়েছে। আমার কাছে মনে হয় তারা বিভিন্ন রকম মিসাইলের সক্ষমতা যাচাই করছে এবং প্রতিপক্ষকে টার্গেট করার চেষ্টা করছে। মিসাইলগুলো সম্পর্কে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পর্যবেক্ষণ চলছে। এক প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে জাপান। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করায় পিয়ংইয়ং এর নিন্দা জানায় টোকিও।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আমাদের অর্থনৈতিক অঞ্চলে পড়ল কিনা তা এখনো নিশ্চিত নয়। তাদের এ ধরনের কার্যক্রম জাপানের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলেনি। পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আমরা বিশেষ কিছু মনে করছি না, তবে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগের দিন বুধবার মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিষদের প্রধান ভাইস অ্যাডমিরাল জেমস গত 6 মাস ধরে চলা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইরানের পার্লামেন্ট ভবন ও দেশটির ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে সন্ত্রাসী হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে তেহরান। বুধবার এক বিবৃতিতে এ দাবি করে দেশটির রেভলিউশনারি গার্ড। এই অভিযোগ অস্বীকার করেছে রিয়াদ। ইরানে আইএসের হামলায় 13 জন নিহত ও প্রায় 40 জন আহতের ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিশ্ব নেতারা। বুধবারে সন্ত্রাসী হামলার পর কঠোর নিরাপত্তার চাদরে বেষ্টিত ইরান। রাজধানী তেহরানের প্রতিটি সড়কে সতর্ক অবস্থানে রেভলিউশনারি গার্ডের সদস্যরা মোতায়েন রয়েছে, সশস্ত্র পুলিশ বাহিনীও। বুধবার তেহরানে পার্লামেন্ট ভবনের 4 তলায় ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। প্রায় একই সময়ে এর কিছুক্ষণ পরই আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে প্রবেশ করে এক নারী আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেওয়ার আগে অতর্কিত বন্দুক হামলা চালায়। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হলে 2 জন হামলাকারী পালানোর চেষ্টা করে। পালানোর চেষ্টা ব্যর্থ হলে তারা নিজেদের উড়িয়ে দেয়। তবে নিরাপত্তা বাহিনী একজনকে ধরতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হবে। আমরা এ ধরনের হুমকিতে ভয় পাই না। হামলার পর এক বিবৃতিতে ইরানে হামলার কথা স্বীকার করে আইএস ভবিষ্যতে দেশটিতে আরও হামলা চালানোর হুমকি দেয়। তবে কোনো সন্ত্রাসী হামলা ইরানের অগ্রগতির পথে বাধা হবে না বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামী বিপ্লবীর নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খোমেনি। সন্ত্রাসীদের নির্মূল করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদকে কঠোরভাবে দমন করার প্রত্যয় ব্যক্ত করেছেন তুরস্কে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তেহরানে হামলায় হতাহতদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এ হামলা সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আমাদের জনগণের মনোবল আরো শক্ত করবে। ইরানের জনগণ এবং সামরিক বাহিনী এ বৈশ্বিক হুমকিকে দৃঢ়ভাবে প্রতিহত করবে। এর মধ্যেই তেহরানে হামলার পেছনে সৌদি আরবের হাত রয়েছে বলে দাবি করেছে দেশটির রেভলিউশনারি গার্ড। ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সন্ত্রাসীদের সমর্থনকারী সৌদি আরব ও তাদের অনুসরণকারী নেতাদের মধ্যে বৈঠকের মাত্র 1 সপ্তাহ পরই এ হামলা এবং আইএসের দায় স্বীকারের মাধ্যমেই প্রমাণিত হয় তারা এ হামলায় জড়িত। তবে তেহরানের এ অভিযোগ অস্বীকার করেছে রিয়াদ। এদিকে তেহরানে জোড়া বোমা হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে দোষীদের খুঁজে বের করে শিগগিরই আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, পাকিস্তান ও ভারত। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, আরও এক বিক্ষোভকারী নিহত, চলমান সংঘাতে এ পর্যন্ত 66 জনের মৃত্যু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও অভিশংসনের পরিকল্পনার কথা জানালেন 2 ডেমোক্র্যাট প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে ট্রাম্পের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডেমোক্র্যাট প্রতিনিধি আল গ্রিন ও ব্রেড শারম্যান। এসবের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার বিষয়ে সিনেট কমিটির মুখোমুখি হচ্ছেন বরখাস্তকৃত সাবেক FBI প্রধান জেমস কোমি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর থেকেই মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ যুক্তরাষ্ট্রের ছোট বড় শহরগুলোর জন্য নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব সভা সমাবেশে ট্রাম্পের বিভিন্ন নীতির বিরোধিতার পাশাপাশি তার ইমপিচমেন্টের দাবিও উচ্চারিত হয়ে থাকে। বিভিন্ন সময়ে ইমপিচমেন্টের কথা বলেছেন প্রতিনিধি পরিষদ এবং সিনেটের গুরুত্বপূর্ণ সদস্যরাও। এই মিছিলে সর্বশেষ যোগ দিলেন 2 ডেমোক্র্যাট প্রতিনিধি, টেক্সাসের আল গ্রিন ও ক্যালিফোর্নিয়ার ব্র্যাড শেরম্যান। এক যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং বরখাস্তকৃত সাবেক জাতীয়
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সঙ্গে রুশ সংযোগের অভিযোগের তদন্তে ইমপিচমেন্ট প্রস্তাবনার পরিকল্পনা করছেন তারা। আমরা অনেক কঠিন সময় পার করছি। আমরা এমন ব্যক্তির শাসন চাই যিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প যে ভয়াবহ অপরাধ করেছেন, সিনেট তদন্ত কমিটিতে জেমস কমি সাক্ষ্য দিলে তা বেরিয়ে আসবে। এসবের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার বিষয়ে গঠিত সিনেট তদন্ত কমিটির মুখোমুখি হচ্ছেন দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইর সাবেক পরিচালক জেমস কমি। বরখাস্তকৃত সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে একই অভিযোগের তদন্ত করতে ট্রাম্প নির্দেশ দিয়েছিলেন কিনা সে বিষয়েও সাক্ষ্য দেবেন কমি। শুনানিতে অংশ নেওয়ার আগেই অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে কমি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাছে আনুগত্য চেয়েছিলেন। রুশ সংযোগের অভিযোগ তদন্ত ট্রাম্পের কাছে একটি কালো মেঘ বলেও আখ্যা দেন কমি। নির্বাচনের রুশ সংশ্লিষ্টতার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কি কথা হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করতে অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই শীর্ষ কর্মকর্তা। বুধবার সিনেট তদন্ত কমিটির শুনানিতে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে ওই দুই কর্মকর্তা বলেন, রুশ সংশ্লিষ্টতার তদন্তের বিষয়ে তাদের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে না। জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তা হওয়ায় সব বিষয়ে আমরা জনসমক্ষে কথা বলতে পারি না। তবে এই বিষয়ে আমাদের আলাদাভাবে জিজ্ঞাসা করা হলে কথা বলা যেতে পারে। আমাদের উপর যে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সে বিষয়ে কোনো ধরনের চাপ দেয়া হচ্ছে না। এদিকে এফবিআইয়ের প্রধান হিসেবে আইনজীবী ক্রিস্টোফার এরের নাম মনোনীত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রিস্টোফার এর আগে 2003 সাল থেকে 2005 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অপরাধ শাখার সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সিরীয় সেনাদের উপর বোমা হামলা মার্কিন আগ্রাসন বলে মন্তব্য করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ বিমান আল তানফে সিরীয় সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এতে বেশ কয়েকজন নিহত হন এবং বিভিন্ন স্থাপনার ক্ষতি হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। যে বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে তাদের উপর আঘাত হেনে যুক্তরাষ্ট্র আগ্রাসী মনোভাব দেখিয়েছে বলেও মন্তব্য করেন ল্যাভরভ। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ সিরিয়ার যুদ্ধবিরতি অঞ্চলে সিরীয় বাহিনী ঢুকে পড়ায় হুমকি মোকাবিলায় তারা হামলা চালায়। যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতি অঞ্চলে কেবল দেশটির মিত্ররাষ্ট্রের সেনারাই প্রবেশ করতে পারে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তবে ল্যাভরভ বলেছেন, এরকম কোনো অঞ্চলের কথা তারা জানেন না। ইরাকের দক্ষিণাঞ্চলীয় কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজনের তারিখ ঘোষণা করেছেন কুর্দি প্রেসিডেন্ট মাসুম বারজানি। বুধবার এক টুইটার বার্তায় মাসুদ বারজানি বলেন, আগামী 25 সেপ্টেম্বর এই গণভোট অনুষ্ঠিত হবে। তারা গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট পড়লে কিভাবে স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে সে বিষয়টি পরিষ্কার করা হয়নি। মাসুদ বারজানি এই ঘোষণার পর ইরাকি প্রেসিডেন্ট হায়দার আল আবাদির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত এলাকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কুর্দি নেতা মাসুদ বারজানি। গেল এপ্রিল মাসে হায়দার আল আবাদি বলেছিলেন, ইরাকে আইএস বিরোধী যুদ্ধের কারণে এখনো গণভোটের মতো পরিবেশ তৈরি হয়নি। এদিকে ইরাকের মসুলে আইএস বিরোধী অভিযানের সময় সরকার নিয়ন্ত্রিত এলাকায় আইএস সন্দেহে বেসামরিক নাগরিকদের নির্যাতনের ভিডিও প্রকাশিত হয়েছে। US soldiers torturing Iraqi inmates and shocked the world back in 2004. Although that facility is now closed, it's claimed nonetheless that civilians are still being 122 আরোহী নিয়ে বিধ্বস্ত মিয়ানমারের সামরিক বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তারা জানায়, বিমানের ভেতরে আরোহীদের মরদেহায় নিয়োজিত সামরিক বাহিনীর কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে ঝড়ের কবলে পড়ে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও 4 জন। কর্তৃপক্ষ জানায়, বুধবার ঝড়ের পর ভারী বৃষ্টিপাতের কারণে ওই এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পানির নিচে তলিয়ে গেছে ওই এলাকার কয়েকশো ঘরবাড়ি। রাস্তাঘাট পানির নিচে ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, এরই মধ্যে হেলিকপ্টারে করে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণের পাশাপাশি আটকে পড়াদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে সেনাবাহিনী।
ভেনেজুয়েলায় চলমান সরকার বিরোধী বিক্ষোভে আরও একজন নিহত হয়েছে। এ নিয়ে বিক্ষোভে চলা সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৬৬তে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বুধবার কারাকাসে পুলিশ অস্ত্র সজ্জিত যান, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। পাল্টা জবাবে পুলিশকে লক্ষ্য করে পাথর ও ককটেল ছুড়ে মারে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেঁধে যায়। এতে সহিংসতায় ১৭ বছর বয়সী এক কিশোর মারা যায়। তবে সরকার পক্ষের দাবি, নিজের হাতে থাকা বিস্ফোরকের বিস্ফোরণের কারণে ওই কিশোর মারা গেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত ২ মাস ধরে আগাম নির্বাচন, খাদ্য ও ওষুধ সংকট নিরসনের দাবিতে আন্দোলন করে আসছে দেশটির জনগণ। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে সন্ত্রাসীদের উপর সরাসরি গুলি চালাতে পুলিশকে অনুমতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত একটি আইনের অধীনে পুলিশকে এ অনুমতি দেওয়া হবে। বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলসের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এই তথ্য জানান। আইনটি পাশ হলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিংবা কারো আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ সরাসরি ওই ব্যক্তিকে গুলি করতে পারবে। অব্যাহত নিরাপত্তা হুমকি ও সম্ভাব্য সন্ত্রাসী হামলা ঠেকাতেই নতুন এই আইনটি পাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। রাজ্য সরকার অনুমতি দিলেই আইনটি পাশ হবে। আর এটি পাশ হলে পুলিশ যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। মধ্যপ্রদেশে পুলিশের গুলিতে নিহত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। জরুরি অবস্থা জারি থাকায় রাহুল গান্ধীকে রাজ্যে প্রবেশ করতে দেয়নি নিরাপত্তা বাহিনী। ভারতের মধ্যপ্রদেশে পুলিশের গুলিতেই ৬ কৃষক নিহত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। হতাহতের এই ঘটনায় পুলিশের সম্পৃক্ততার বিষয়টি শুরুতে অস্বীকার করলেও বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং তা স্বীকার করেন। তিনি বলেন, ঘটনার প্রাথমিক তদন্ত শেষে প্রমাণিত হয়েছে যে কৃষকদের বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে। এ সময় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত ১ জুন থেকে কৃষি পণ্যের ন্যায্য মূল্য, ব্যাংক ঋণের সুদ কমানোর দাবিতে বিক্ষোভ শুরু করে কৃষকরা। চলতি বছরের ২৪শে জুলাই শেষ হতে যাচ্ছে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ক্ষমতার মেয়াদ। তার আগেই ক্ষমতাসীন বিজেপিকে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। ভারতীয় সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় ও রাজ্যের আইন প্রণেতাদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। যদি সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন সম্ভব না হয়, তবে আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ৩ দিন পর হবে ভোট গণনা। ১৮ জুনের মধ্যে মনোনীত প্রার্থীদের তালিকা জমা দিতে হবে। কেউ প্রার্থীদের প্রত্যাহার করতে চাইলে তা ১ জুলাইয়ের মধ্যে করতে হবে। বিজেপি শিবির থেকে এর মধ্যে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর নাম শোনা গেছে। এদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, প্রবীণ নেতা মুরালী মনোহর, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, থাওয়ার চন্দ্র এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দ্রৌপদী মুর্মু অন্যতম। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের নাম নিয়েও গুঞ্জন উঠেছে। আবার অনেকেই বলছেন, তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি। এদিকে ভারতের মধ্যপ্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন। স্থানীয় গণমাধ্যম জানায়, বুধবার বালাঘাট জেলার একটি আতশবাজির কারখানায় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক বেরিয়ে যেতে সক্ষম হলেও ভেতরে আটকা পড়েন ৩৫ জনের বেশি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা। পরে কারখানার ভেতর থেকে দগ্ধ ২২ শ্রমিকের মরদেহ উদ্ধার করে তারা। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে একই দিনে ভারতের হিমাচল প্রদেশে একটি কারখানার দেয়াল ধসে ৪ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কড়া নিরাপত্তার মধ্যে ব্রিটেনে চলছে আগাম নির্বাচনের ভোট গ্রহণ। থেরেসা মে ও করবিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। লেবার পার্টিকে এগিয়ে রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যস্থতার চেষ্টা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সংকট অব্যাহত। কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি আরব আমিরাতের। এবং কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যেই একসঙ্গে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও জাপানের উদ্বেগ।
এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।